নমস্কার। টার্গেট সফলের তরফ থেকে আজকে আরেকটি ট্রান্সলেশনের প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। আপনাদের যদি আমার প্রোগ্রামটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো অ্যাডভাইস থাকে বা সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। আজকের অনুচ্ছেদটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমি সুমন গল্প থেকে নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে পুরো অনুচ্ছেদটি পড়ে নিই। আমাদের পরিবারে নাম রাখার একটা রীতি ছিল। আমার আগের ভাইদের নাম রাখা হয়েছিল অনিমেষ, ঋষিকেশ, পরমেশ, অজিতেশ, সমরেশ ইত্যাদি। সব মিলিয়ে প্রায় ১৯ জনের ওরকম নাম রাখা হয়েছিল। আমার বেলায় আর নাম পাওয়া যাচ্ছিল না। শোনা যায় অনেক ভাবনা চিন্তার পর আমার বড়দা রায় দিয়েছিলেন মাত্র ২টি নাম বাকি আছে, আর সুটকেস আর সন্দেশ। কোনটা পছন্দ বেছে নাও। আমার ধর্মবিশ্বাসী মেজ কাকা আমার নাম দেওয়ার চেষ্টা করেছিলেন ধর্মেশ। সেটা বাতিল করে দাদু আমার নাম রাখলেন সুমনেশ, ভালো মনের অধিকারী। কেউ মুখে কিছু বলেনি, কিন্তু অনেকেরই পছন্দ ছিল না নামটা, আমার মায়েরও না। তাই কালক্রমে আমি শুধু সুমন হয়ে উঠেছিলাম। আমরা প্রথমে অনুচ্ছেদটিকে ছোট ছোট বাক্যে ভাগ করে নিই। তো আমাদের প্রথম বাক্যটা কি আছে? আমাদের পরিবারে নাম রাখার একটা রীতি ছিল। তো রীতি ছিল বোঝাই যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রীতি ইংলিশ কি? কাস্টম। নামকরণ রীতি, নামকরণ রীতির ইংলিশ যদি কাস্টম দিয়ে করা যায় কাস্টম অফ নেমিং, কাস্টম অফ ব্যাপটাইজেশন, কাস্টম অফ ক্রিস্টেনিং। তবে এক্ষেত্রে কাস্টম অফ নেমিং বেটার, কারণ ব্যাপটাইজেশন কথাটা জেনারেলি অ্যাকচুয়ালি কিছুটা ধর্ম সংক্রান্ত হয়ে যায়। তো যেহেতু এটি একটি ভারতীয় হিন্দু ফ্যামিলি নিয়ে বলা হয়েছে, পুরো গল্পটি আছে, তো সেখানে ব্যাপটাইজেশন ঠিক সঠিক ব্যবহার হবে না। তো আমরা যদি সেন্টেন্সটিকে বানাই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমরা দুভাবে এই বাক্যটিকে অনুবাদ করা যেতে পারে। তো প্রথমে আওয়ার ফ্যামিলি হ্যাড এ কাস্টম অফ নেমিং, পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে হ্যাড এ কাস্টম অফ নেমিং। এইবারে সেন্টেন্সটিকে যদি একটু চেঞ্জ করা যায়, যেহেতু সেইভাবে দেখলে সেন্টেন্সটিতে সাবজেক্ট নেই, তো আমরা এখানে দেয়ার দিয়ে ট্রান্সলেশনটা করতে পারি। ভাবের দিক থেকে এই সেন্টেন্সটি আগের থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক সেন্টেন্সটি কি হবে। দেয়ার ওয়াজ আ প্রিভ্যালেন্ট কাস্টম অফ নেমিং ইন আওয়ার ফ্যামিলি। প্রিভ্যালেন্ট মানে হচ্ছে প্রচলিত করা হচ্ছে, যদিও প্রচলিত কথাটি কিন্তু বাক্যে নেই, কিন্তু অর্থকে অনেক বেশি গভীর করার জন্য এখানে প্রিভ্যালেন্ট শব্দটিকে আনা হয়েছে। তো সেন্টেন্সটি কি দাঁড়ালো? দেয়ার ওয়াজ এ প্রিভ্যালেন্ট কাস্টম অফ নেমিং ইন আওয়ার ফ্যামিলি। নেমিং নামকরণের রীতি, কাস্টম অফ নেমিং নামকরণের রীতি। দ্বিতীয় সেন্টেন্সটি প্রথমের থেকে অনেক বেশি সদর্থক, অনেক বেশি ডিপার, অনেক গভীর, অনেক বেশিভাবে ভাবকে সুস্পষ্ট করছে। পরের বাক্যটি, আমার আগের ভাইদের নাম রাখা হয়েছিল অনিমেষ, ঋষিকেশ, পরমেশ, অজিতেশ, সমরেশ ইত্যাদি। তো সেন্টেন্সের ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটিও পাস্ট ইনডেফিনিট টেন্সেই হবে। আগের ভাই, এল্ডার ব্রাদার্স। তো এখানে সেন্টেন্সটি হবে মাই এল্ডার ব্রাদার্স ওয়ার নেমড, কারণ নাম রাখা হয়েছিল, ওয়ার নেমড অনিমেষ, ঋষিকেশ, পরমেশ, অজিতেশ, সমরেশ ইটিসি। সেন্টেন্সটিকে খুব সামান্য লিটল বিট চেঞ্জ করে দেওয়া যায়। মাই এল্ডার ব্রাদার্স গট নেমস অনিমেষ, ঋষিকেশ, পরমেশ, অজিতেশ, সমরেশ ইটিসি। এখানে কেউ যদি লেখে যে গট নেমস লাইক, কোনো অসুবিধা হবে না, তবে গট নেমস দিলেও কোনো মানে অর্থের কোনো পরিবর্তন হবে না।
চলে আসা যাক পরবর্তী বাক্যে। সব মিলিয়ে প্রায় 19 জনের ওরকম নাম রাখা হয়েছিল। 19 জন, 19 ইন্ডিভিজুয়ালস। সব মিলিয়ে, ইন অল। তো সেন্টেন্সটি করে নেওয়া যাক পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি লিখব? ইন অল about 19 individuals got such names. চলে আসি পরের বাক্যে। আমার বেলায় আর নাম পাওয়া যাচ্ছিল না। আমার বেলায়, ইন মাই কেস। আর নাম পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে আমরা নো লঙ্গার ব্যবহার করতে পারি। নো লঙ্গার অ্যাভেলেবল। টেন্স সেই পাস্ট ইনডিফিনিট। তাহলে ইন মাই কেস, আমার বেলায়, দ্য নেম ওয়াজ নো লঙ্গার অ্যাভেলেবল। এবারে সেন্টেন্সটি যদি নো লঙ্গারকে ইউজ না করি, তো আমরা এখানে দি নেমের জায়গাতে আমরা নো নেম ইউজ করতে পারি। নো নেম। ইন মাই কেস, নো নেম ওয়াজ অ্যাভেলেবল। দুটো সেন্টেন্সের অর্থের কোনো ফারাক নেই, দুটো একই রকম, যে কোনো একটিতেই এটা লেখা যেতে পারে। আমার বেলায় আর কোনো নাম পাওয়া যাচ্ছিল না। তো এখানে যাচ্ছিল না যদি সঠিক সেন্সটা দেখা যায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদিও পাস্ট ইনডিফিনিটেও যদি করা যায় তাহলে খুব কোনো অর্থ বা ভাবের পরিবর্তন হবে না। তো আমরা আক্ষরিকভাবে যদি টেন্সকে মেনে চলি তাহলে এটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে আসবে। তো আমরা লিখতে পারি নো নেম ওয়াজ বিং ফাউন্ড ইন মাই কেস। এখানে ফাউন্ড মানে হচ্ছে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ডের পাস্ট ফর্ম হয়ে গেল ফাউন্ড। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? নো নেম ওয়াজ বিং ফাউন্ড ইন মাই কেস। এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটাকে যদি একবার দেখে নিই তাহলে প্রথমে কি আসছে? অবজেক্ট। তারপরে কি আসছে? বি ভার্ব। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্ব কি আছে? ওয়াজ অ্যান্ড ওয়্যার। তো এখানে যেহেতু যেটা দিয়ে শুরু হচ্ছে অবজেক্টটা, সে অবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়্যার হবে না, ওয়াজ হবে। তারপরে কি করতে হয়? বিইং। আর তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। তো আমরা ফাইন্ডের থার্ড ফর্ম ব্যবহার করেছি ফাউন্ড। নো ওয়ান ওয়াজ বিইং ফাউন্ড। চলে আসি পরের বাক্যে। শোনা যায়, অনেক ভাবনা চিন্তার পর আমার বরদা রায় দিয়েছিলেন মাত্র 2টি নাম বাকি আছে আর। এখানে মূল যে কাহিনীটা সেখানে শোনা যায়কে আলাদা করা হয়েছে। তবে বাংলা ভাষায় যখন গল্প লেখা হচ্ছে তার একটা নিজস্ব রীতি, নিজস্ব ঢঙে সেটা লেখা হয়, কিন্তু যখন সেটা ট্রান্সলেশন হবে সেটা ইংলিশের মতো করেই হবে। শোনা যায়কে অনেকভাবে আমরা জানি। শোনা যায় দিয়ে বাক্য এর আগেও আমি আমার ট্রান্সলেশন ক্লাসে দেখিয়েছি। শোনা যায়, ইট ইজ সেড, ইট ইজ হার্ড, HEARD, হার্ড, হিয়ারের পাস্ট ফর্ম। তো ইট ইজ সেড কারণ শোনা যায়, আজও শোনা যাচ্ছে, তো পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে সেন্টেন্সটি। ইট ইজ সেড দ্যাট মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইজড দেয়ার আর অনলি 2 নেমস লেফট আফটার থিঙ্কিং এ লট। সেন্টেন্সটিকে যদি অ্যাকুরেট বাংলার মতো করে যদি করা যায়, বাংলায় যেভাবে লেখা আছে, ইট ইজ সেড তারপরে ফুল স্টপ, আফটার থিঙ্কিং এ লট মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইজড দ্যাট দেয়ার ওয়ার অনলি 2 নেমস লেফট। বাকি আছে সেখানে আমরা লেফট ব্যবহার করছি। অ্যাডভাইস, রায় দিয়েছিলেন মানে উপদেশ দিয়েছিলেন, তিনি এখানে পরামর্শ দিয়েছিলেন। সেন্টেন্সটাকে যদি একটু বেটার করে দিই, থিঙ্কিংটাকে, থিঙ্ক মানে অবশ্যই ভাবনা চিন্তা করা, কিন্তু ভাবনা চিন্তা করার অনেক ইংলিশ হয়। মিউজ ওভার মানে ভাবনা চিন্তা করা, পন্ডার ওভার মানে ভাবনা চিন্তা করা, থিঙ্ক মানেও ভাবনা চিন্তা করা। স্ট্রেন এভরি নার্ভ
যেটা এখানে একদম পারফেক্ট হবে, হায়েস্ট সব থেকে বেশি চেষ্টা করেছে, সবাই মিলে ভেবে চলেছে। তো সেন্টেন্সটা শোনা যাওয়ার ক্ষেত্রে আবার সেই ইট ইজ সেড এর পরে ফুল স্টপ দিয়ে দেওয়া হলো এবং সেকেন্ড সেন্টেন্সটি করা হচ্ছে। অনেক ভাবনা চিন্তার পরে আমার বর্দা রায় দিয়েছিলেন মাত্র দুটি নাম বাকি আছে। আফটার স্ট্রেনিং এভরি নার্ভ মাই এল্ডার ব্রাদার রিকমেন্ডেড, এখানে রিকমেন্ডকে ব্যবহার করা হলো রায়ের জায়গাতে, রিকমেন্ডেড দ্যাট দেয়ার ওয়ার অনলি টু নেমস লেফট, দেয়ারকে ব্যবহার করা হয়েছে। আর ওয়ার এই জন্য বসেছে কারণ দেয়ারের ক্ষেত্রে আমরা জানি যে অবজেক্টের অনুসারেই ভার্ব ব্যবহৃত হয়, তো টু নেমস প্লুরাল, তাই জন্য ওয়ার হয়ে গেল ইউজ। পরের বাক্যটি কি আছে, সুটকেস আর সন্দেশ। দেখুন এখানে সন্দেশ, সন্দেশ এখানে প্রপার নাউনে আসবে, যে কারণে সন্দেশকে কোনো মিষ্টি হিসেবে ভাবা নয়, এটা যেহেতু নাম, তো নামের ক্ষেত্রে সন্দেশ সন্দেশই থাকবে, আর সুটকেস সুটকেস তো সুটকেসই থাকবে। বাংলায় এখানে একটি আলাদা বাক্য তৈরি করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে দে ওয়ার সুটকেস অ্যান্ড সন্দেশ। এবার ধরা যাক যে সেন্টেন্সটিকেও একভাবে যদি লেখে कि after straining every nerve my elder brother recommended that there were only two names left, তারপর একটা হাইফেন, সুটকেস অ্যান্ড সন্দেশ, তাহলেও কিন্তু ট্রান্সলেশনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি বরাবর বলি যে বাংলায় যখন কোনো একটি গল্প লেখা হয় আর সেটাকে যখন ট্রান্সলেট করা হয় তার রীতি গঠনে একটু পরিবর্তন এসে যাবে, কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নিজের মতো করে চলে। তো যেভাবে বাংলা লেখা হচ্ছে সেইভাবে কখনোই ইংলিশ লেখা হয় না বা লেখা হবেও না, কারণ সেন্টেন্সটি কি করছি সেটা মিনিংফুল হওয়া দরকার, ভাবের দিক থেকে পরিষ্কার হওয়া দরকার। কোনটা পছন্দ বেছে নাও, এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে, এটা ইনডাইরেক্ট হবে না। তো ডাইরেক্ট স্পিচে যখন হবে তখন সেটা সবসময় আমরা জেনারেলি জানি যে সেই সময়ে যখন বলা হচ্ছে, আমরা যখন ইনভার্টেড কমাকে আমরা ব্যবহার করতেই পারি সেখানে, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখব, চুজ হুইচ ওয়ান ইজ বেটার। এই সেন্টেন্সটিতে বেটার যে আপনারা যখন ট্রান্সলেশন করবেন, যদি পরীক্ষার হলে যদি এটি এই ধরনের আসে, যখন ট্রান্সলেশন করতে যাচ্ছেন তাহলে যদি ইনভার্টেড কমা কেউ ব্যবহার করে তাতে কোনো কিন্তু ভুল হবে না। আর একটা কথা, যাদের ধরুন পরীক্ষা 6 তারিখে পিএসসির পরীক্ষা আছে, তো অনেকটাই সময় কম, কিন্তু যারা 2021-এর WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমার একটা নিজস্ব অ্যাডভাইস আছে যে অফকোর্স প্র্যাকটিস তো করবেনই ট্রান্সলেশন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো একটা বই, কোনো একখানা বই, যে কোনো হোক, আরণ্যক হতে পারে বা কাবুলিওয়ালা হতে পারে, এই বইগুলোর কিন্তু ইংলিশ ট্রান্সলেশন করা আছে, মার্কেটে পাওয়া যায়। তো আপনারা একই সাথে বাংলা এবং ইংলিশ বইটি কিনে নিন, পাশাপাশি রাখুন, সম্ভবত ট্রান্সলেশন সম্বন্ধে আপনাদের নলেজটি অনেক পরিষ্কার হবে, তাই না, অনেক বেশি পরিষ্কার হবে এবং নিজেরাই অনেক ভালোভাবে ট্রান্সলেশন করতে পারবে। আমার ধর্মবিশ্বাসী মেজো কাকা আমার নাম দেওয়ার চেষ্টা করেছিলেন ধর্মেশ। ধর্মবিশ্বাসী পায়াস হতে পারে, রিলিজিয়াস হতে পারে, আমরা রিলিজিয়াস ব্যবহার করব। মেজো কাকা, ইংলিশে তো মেজো কাকা হয় না, তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি, কাকা, প্যাটার্নাল আঙ্কেল। যদি খালি আঙ্কেল দেওয়া যেত তাহলেও কোনো দোষ ছিল না, কিন্তু ঠিক আছে, কাকা যখন ব্যবহার হচ্ছে, মামা হলে ম্যাটার্নাল ব্যবহার করে দিই, কাকা হলে প্যাটার্নাল। সেকেন্ড প্যাটার্নাল আঙ্কেল, কোনো অসুবিধা নেই। তো সেন্টেন্সটি কিসে রাখা হবে, সেন্টেন্সটি তৈরি করা হবে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে। নাম দেওয়া, গিভ নেম বা নেম, এখানে গিভ নেম ব্যবহার করা হবে। সেন্টেন্সটি কিভাবে লেখা যাবে, মাই রিলিজিয়াস সেকেন্ড আঙ্কেল ট্রাইড টু গিভ মাই নেম ধর্মেশ। সেটা বাতিল করে দাদু আমার নাম রাখলেন সুমনেশ।
নাম রাখা, সেই নেম। আপনাদেরকে বারবার বলে দিই যে ডিকশনারিতে নেমের জায়গাতে আপনারা ব্যাপটাইজ পেয়ে যাবেন, ক্রিস্টিয়ান পেয়ে যাবেন, এনটাইটেল পেয়ে যাবেন, ক্লেপে পেয়ে যাবেন, ডেজিগনেট পাবেন, কিন্তু ওয়ার্ডের সিনোনিমস জানার সাথে সাথে কোথায় কি ইউজ হবে সেটা বুঝে নেওয়া উচিত। খালি সেন্টেন্সকে সুন্দর করার জন্য যে কোনো শব্দকে ব্যবহার করবেন না, তাতে কিন্তু ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া দরকার। এখানে ক্রিস্টিয়ান ব্যবহার করা যেতে পারে, কিন্তু ক্রিস্টিয়ান কোথাও একটা যে এনভায়রনমেন্ট, যে পরিবেশকে বোঝানো হয়েছে তার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। ক্রিস্টিয়ান বা ব্যাপটাইজ জেনারেলি ক্রিশ্চান ফ্যামিলিকে নিয়ে যদি লেখা হতো তাহলে অবশ্যই ইউজ করা হবে। ব্যাপটাইজেশন রীতি আর আমাদের যে হিন্দুদের নামকরণের রীতির মধ্যে যথেষ্ট ফারাক আছে। তো সেক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার করার আগে এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত। বাতিল করা ইংলিশ ক্যান্সেল বা রিজেক্ট। তো আমরা প্রথমে একটি সিম্পল সেন্টেন্স লিখবো। ক্যান্সেলিং দ্যাট, ক্যান্সেলকে জিরান্ডিয়াল নাউন করা হলো। মাই গ্র্যান্ডফাদার নেমড মি সুমনেশ। এইবার চলে আসা যাক সেন্টেন্সটিকে যদি আমরা কম্বাইন সেন্টেন্স বানাই। কারণ এখানে দুটো সেন্টেন্স কিন্তু আছে। দাদু সেটি বাতিল করলেন এবং দাদু আমার নাম রাখলেন সুমনেশ, পার্টিকুলারলি দুটো সেন্টেন্স। তো বাতিল করা ক্যান্সেলের সঙ্গে রিজেক্ট হতে পারে, তা লেখা যেতে পারে কি মাই গ্র্যান্ডফাদার রিজেক্টেড দ্যাট অ্যান্ড গেভ মাই নেম সুমনেশ। দেখুন আবার সেই বাংলা বাক্য আর ইংলিশ বাক্যের ফারাক এসে গেল। এইখানে সুমনেশের পরে দাড়ি দিয়ে পরের বাক্যটা লেখা হচ্ছে ভালো মনের অধিকারী। সেইভাবে দেখতে গেলে সেন্টেন্সটা কিন্তু যদি ইংলিশের মতো লেখা যায় তাহলে কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই। তো আমরা এটা লিখতে পারি ইট মিনস ওয়ান হু পোজেসেস এ গুড মাইন্ড। পোজেসেস মানে থাকা, কোনো কিছু আছে। কেউ যদি এরকম লিখতে পারে ইট মিনস আ গুড মাইন্ড, এমন না যে খুব খারাপ হবে, কিন্তু মানেটা খুব সার্থক হবে না, কারণ এখানে কারোর সম্বন্ধে বলা হয়েছে। দুটো বাক্যকে যদি এক করে দিই, সেটা বাতিল করে দাদু আমার নাম রাখলেন সুমনেশ ভালো মনের অধিকারী, দুটোকে এক করে দেওয়া হলো। মাই গ্র্যান্ডফাদার রিজেক্টেড দ্যাট অ্যান্ড গেভ মাই নেম সুমনেশ, হুইচ মিনস ওয়ান হ্যাভিং এ গুড মাইন্ড। হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে আমি বলবো প্রথম যেভাবে আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু বেটার ওয়ার্ড হবে, সেটা হবে, কোনো অসুবিধা হবে না। চলে আসি পরবর্তী সেন্টেন্সে। কেউ মুখে কিছু বলেনি, কিন্তু অনেকেরই পছন্দ ছিল না নামটা, আমার মায়েরও না। কেউই বলেনি, তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে নো ওয়ানে ব্যবহার করতে পারি। কেউ কিছু বলেনি, পাস্ট ইনডিফিনিট, নো ওয়ান সেড এনিথিং। কিন্তু অনেকেরই পছন্দ ছিল না, পছন্দ করা লাইক, সেই পাস্ট ইনডিফিনিট, বাট মেনি ডিড নট লাইক দ্য নেম, আমার মায়েরও না, নট ইভেন মাই মাদার। এই সেন্টেন্সটিকে যদি একটু চেঞ্জ করা যায়, যদি আমরা দো দিয়ে লিখি, যদিও দো নো ওয়ান ভার্বালি প্রোটেস্টেড, প্রতিবাদ করা, কারণ দাদু নামটা দিয়েছেন কেউ কিছু বলেনি, তো এখানে বলা হচ্ছে প্রতিবাদ করা। ভার্বালি প্রোটেস্টেড বাট মেনি ইনক্লুডিং মাই মাদার ডিড নট লাইক দ্য সেম, পাস্ট ইনডিফিনিট টেন্সই থাকছে, কিন্তু এখানে দো দিয়ে করে দেওয়া হয়েছে সেন্টেন্সটিকে। তো যদি দুটো সেন্টেন্সকে পাশাপাশি রাখা যায় তাহলে সেকেন্ড সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সের থেকে কিন্তু অনেক বেশি সার্থক হয়েছে। তো আপনারা যখন কোনো প্র্যাকটিস যখন করছেন তখন চেষ্টা করবেন যে অবশ্যই প্রথমে একটা সাধারণ সেন্টেন্স লিখে সেটাকে একটু ভালো কিভাবে করা যায় সেই দিকটাতে একটু লক্ষ্য রাখবেন। তাই কালক্রমে আমি শুধু সুমন হয়ে উঠেছিলাম। সো
In course of time, I just became Suman. Past indefinite tense. এখানে in course of time কালক্রমে সুমন হয়ে উঠেছিলাম, বিকেম সুমন। আই জাস্ট বিকেম শুধু সুমন, তো সেখানে জাস্ট ব্যবহার করা হয়েছে। এবারে ধরা যাক সেন্টেন্সটিকে সামান্য একটু যদি চেঞ্জ করা যায়, ইন কোর্স অফ টাইমের জায়গায় কোনো পরিবর্তন করার দরকার নেই। সো ইন কোর্স অফ টাইম, ওভার টাইম মানেও কিন্তু কালক্রমে লেখা যেতে পারে, তবে ইন কোর্স অফ টাইম বেটার লাগবে শুনতে। তো ইন কোর্স অফ টাইম কালক্রমে, ওভার টাইমও কালক্রমে, ইন কোর্স অফ টাইম বেটার ইউজ। তো আমরা কি লিখতে পারি সেন্টেন্সটা? সো ইন কোর্স অফ টাইম আই বিকেম নোন অ্যাজ সুমন। সুমন হিসেবে পরিচিত হয়েছিলাম। কেউ যদি গট ফ্যামিলিয়ার হতে পারে, লিখতে পারে সো ইন কোর্স অফ টাইম আই গট ফ্যামিলিয়ার উইথ দ্য নেম অফ সুমন। সুমনের নামে আমি পরিচিত হয়েছিলাম, খারাপ হবে না। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তাহলে পুরো ট্রান্সলেশনটা একবার বলে নেওয়া যাক। There was a prevalent custom of naming in our family. My elder brothers got names like Animesh, Rishikesh, Paramesh, Ajitesh, Shamoresh, etc. In all, about 19 individuals got such names. In my case, the name was no longer available. It is hard. After straining every nerve, my elder brother recommended that there were only 2 names left: Suitcase and Sandesh. Choose which one is better. My religious second uncle tried to give my name Dharmesh. My grandfather rejected that and gave my name Shumanesh, which means one having a good mind. Though no one verbally protested, but many, including my mother, did not like the name. So in course of time, I became known as Shuman. তো আজকের মতো ট্রান্সলেশনের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।